28 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরে 47,129 জনের নাম বাদ পড়েছে। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জেতার সম্ভাবনা সেক্ষেত্রে কতটা? মমতা বন্দ্যোপাধ্যায় কি ভবানীপুর থেকেই লড়বেন? তৃণমূল নেত্রীর অন্য কোনো কেন্দ্র বেছে নেওয়ার কি কোনো সম্ভাবনা রয়েছে? সেক্ষেত্রে কোন কেন্দ্র বাঁচতে পারেন তৃণমূল নেত্রী? ভবানীপুর কেন্দ্রেই বা কে লড়বেন সেক্ষেত্রে? তথ্যে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। 28 ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা দেখেছি যে ভোটার তালিকা যেটা প্রকাশিত হয়েছিল তাতে যে সমস্ত কেন্দ্রের নাম বাদ গিয়েছে তার মধ্যে অন্যতম ভবানীপুর রাজ্যের মুখ্যমন্ত্রীর কেন্দ্র, এবং সেই কেন্দ্রের নাম বাদ গিয়েছে প্রায় 47,129 জনের। এই এতজনের নাম বাদ যাওয়ার পরে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী স্বভাবতই যথেষ্ট ক্ষুব্ধ, এবং তারপরেই তিনি এর প্রেক্ষিতে ধর্ণা মঞ্চে তিনি তার বক্তব্য রেখেছেন। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে এরপরে কি তাহলে মুখ্যমন্ত্রী ওই কেন্দ্র থেকেই লড়বেন? এখনো পর্যন্ত আমরা দেখতে পেয়েছি চূড়ান্ত ভোটার তালিকা নিয়ে মুখ্যমন্ত্রী খুব প্রকাশ করা হলেও মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে অন্তত এক ভোটে হলেও তিনি ভবানীপুর কেন্দ্র থেকে জিতবেন। জ্যোতি বসুর পর এ রাজ্যে যদি জননেতা বা জননেত্রী কেউ হয়ে থাকেন সেটা অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়। বহু রাজনৈতিক বিশ্লেষক এ বিষয়ে একমত, এবং সেক্ষেত্রে তিনি যদি বলেন ভবানীপুর কেন্দ্র থেকে অন্তত এক ভোটে হলেও জিতবেন, সেটা মনে হয় বিশ্বাস করাটাই স্বাভাবিক। এবং বিরোধীদের কিন্তু একাংশ এই জেতা নিয়েও সংশয় প্রকাশ করছেন। কেন তাদের এই সংশয়, কিসের ভিত্তিতে? প্রথমে দেখা যাক 2021-এ এই ভবানীপুর কেন্দ্রের চিত্রটা ঠিক কি ছিল। 2021-এর বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শোভনদেব চট্টোপাধ্যায়, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম কেন্দ্রে লড়াই করেছিলেন। শোভনদেব চট্টোপাধ্যায় পেয়েছিলেন 73,505টি ভোট। তার বিরুদ্ধে প্রার্থী ছিলেন বিজেপির রুদ্রনীল ঘোষ, তিনি পেয়েছিলেন 44,784টি ভোট। শোভনদেব চট্টোপাধ্যায় 28,719 ভোটে পরাজিত করেন রুদ্রনীল ঘোষকে। মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে পরাজিত হওয়ার পর তিনি সেপ্টেম্বর মাসে ভবানীপুরে ফের উপনির্বাচন হয়। সেই উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর থেকে লড়াই করেন। তার বিরুদ্ধে বিজেপির প্রার্থী ছিলেন প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছিলেন 85,263টি ভোট, অর্থাৎ মোট ভোটের প্রায় 72%, 71.90% ভোট। অন্যদিকে প্রিয়াঙ্কা টিব্রেওয়াল পান 26,428টি ভোট, মোট ভোটের 22.29%। এবং মমতা বন্দ্যোপাধ্যায় 58,835 ভোটের ব্যবধানে জয়ী হন। 2011 এবং 2016 এই দুই বিধানসভা নির্বাচনের সময় মমতা বন্দ্যোপাধ্যায় যে ভোট পেয়েছিলেন এই কেন্দ্র থেকে, তার থেকেও বেশি ভোটে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচিত করে। কিন্তু এবার আমরা দেখেছি এসআইআর এ এই কেন্দ্র থেকে 47,129 জনের নাম বাদ গেছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার ধর্ণা মঞ্চে বেশ কয়েকজন বৈধ ভোটারকে এনে দাবিও করেছিলেন যে তারা বৈধ ভোটার হওয়া সত্ত্বেও তাদের নাম বাদ গিয়েছে। পাল্টা বিজেপির দাবি যাদের নাম বাদ গেছে তারা সকলেই শাসক দলের ভুয়ো ভোটার। এবার এই এত লোকের নাম বাদ যাওয়ার প্রেক্ষিতে আমরা যদি আলোচনাটা নিয়ে যাই বা সেই দিকের যদি তথ্য পরিসংখ্যান যদি খতিয়ে দেখি, যে বিজেপি সহ বিরোধীদের একাংশ যে বলছে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর কেন্দ্রে ভোটে লড়লে হেরে যাবেন, কিসের ভিত্তিতে বলছেন? কারণ বিজেপির হিসেবে যে এই যে 47,129 জনের নাম বাদ গিয়েছে তারা তৃণমূল কংগ্রেসের ভুয়ো ভোটার, এবং এই ভুয়ো ভোটাররা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছিল ভবানীপুরে 2021-এ। যদি তাই হয়, যদি বিজেপির কথাই মেনে নেওয়া হয় যে 58,835 থেকে যদি 47,129 আমরা বাদ দিই, তাহলেও কিন্তু 11,706 ভোটে এই মুহূর্তে এগিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু 2024 লোকসভা নির্বাচনের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাওয়া যাবে কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভা আসনের অন্যতম এই ভবানীপুর কেন্দ্র, এবং কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী ছিলেন দেবশ্রী চৌধুরী, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন মালা রায়। লোকসভা ভোটে জিতেছেন মালা রায়, কিন্তু ভবানীপুর বিধানসভা আসনে মালা রায়ের থেকে 467 ভোটে এগিয়ে ছিলেন দেবশ্রী চৌধুরী। অর্থাৎ ভবানীপুর বিধানসভা আসনে লোকসভা ভোটের নিরিখে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি অন্তত 467 ভোটে। বিভিন্ন চ্যানেল পত্রপত্রিকায় বিজেপির নেতা বা মুখপাত্রদের দাবি যে
ভবানীপুরের যে অবাঙালি হিন্দু ভোটার রয়েছে তারা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে চলে গিয়েছেন, কারণ শাসক দল সংখ্যালঘুদের তোষণ করে বলেই ভারতীয় জনতা পার্টির দাবি। ফলে এবার সমস্ত হিন্দু ভোট একত্রিত হয়ে পড়বে, যে বক্তব্যকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজেপির বিরুদ্ধে বিভাজনের চেষ্টা করা হচ্ছে বলেই বলা হচ্ছে। এবার এই লোকসভার যে লিড ছিল 467, বিজেপির দাবি হিন্দু ভোট একত্রিত হওয়ায় একটা এবং এসআইআর এর বিপুল নাম বাদ যাওয়ায় পরাজিত হবেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী, এবং সেই কারণেই মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন বলেই তাকে বলতে হচ্ছে যে এক ভোটে হলেও তিনি জিতবেন, এমনটাই দাবি করছে বিজেপি। বিজেপির দাবি যে মমতা বন্দ্যোপাধ্যায় এই কারণেই ভবানীপুর বিধানসভা কেন্দ্রে তিনি নিজে প্রার্থী হবেন না, তিনি শেষ সময় চমক দিয়ে কলকাতা শহরেরই অন্য কোনো আসন বেছে নিতে পারেন। আমি ব্যক্তিগতভাবে এ কথা মনে করি না, তবে তথ্যকর্মী হিসেবে খতিয়ে দেখলাম যে যদি সত্যি বিপুল সংখ্যক ভোটার বাদ পড়ে, তাহলে তৃণমূল নেত্রীর উদ্যোগের আদৌ যদি সেটা কোনো কারণ হয়, তাহলে দক্ষিণ কলকাতার বাসিন্দা হিসেবে কোন কেন্দ্র তৃণমূল নেত্রী বা তৃণমূল কংগ্রেস দল হিসেবে ভবানীপুরের বদলে মুখ্যমন্ত্রী কোন কেন্দ্র থেকে দাঁড়াতে পারেন, বা সেক্ষেত্রে ভবানীপুর কেন্দ্রে কে দাঁড়াবেন মুখ্যমন্ত্রীর বদলে। দেখতে পাওয়া যাচ্ছে দক্ষিণ কলকাতার 7টি বিধানসভা আসনের যে রয়েছে সেই দৌড়ে সেক্ষেত্রে এগিয়ে থাকবে বালিগঞ্জ কেন্দ্র। কেন? কারণ এই কেন্দ্রেও নাম বাদ গেছে, আমরা দেখতে পাচ্ছি 65,681। তারপরেও যেখানে ভবানীপুরে নাম বাদ গেছে 47,000, সেখানে বালিগঞ্জে নাম বাদ গেছে 65,681। তারপরেও কেন বলছি বালিগঞ্জে এগিয়ে রয়েছে মুখ্যমন্ত্রীর পছন্দের তালিকায়, সেক্ষেত্রে কেন এগিয়ে থাকবে? এই কেন্দ্র কলকাতা কর্পোরেশনের, এই কেন্দ্রটা সম্পর্কে আপনাদের একটা ধারণা দিই। এই কেন্দ্র কলকাতা কর্পোরেশনের 60, 61, 64, 65, 68, 69 ও 85 নম্বর ওয়ার্ড নিয়ে তৈরি। প্রায় 2.5 লাখ মতো ভোটার, শিক্ষিতের হার প্রায় 80%, বাংলা, উর্দু, হিন্দি এই 3 ভাষাভাষী মানুষ রয়েছেন এই কেন্দ্রে। আর্থ সামাজিক দিক থেকেও এই কেন্দ্রে একদম এলিট থেকে একদম প্রান্তিক মানুষ, নিম্ন মধ্যবিত্ত মানুষ তারা রয়েছেন, এবং তার পাশাপাশি হিন্দু, শিখ, অল্প কিছু খ্রিস্টান এবং অবশ্যই একটা বড় অংশের সংখ্যালঘু মানুষেরও বসবাস এই কেন্দ্রে। সব মিলিয়ে দরিদ্র থেকে ধনী সবারই বসবাস রয়েছে এখানে, সব ধর্মের মানুষেরও বসবাস রয়েছে। মুখ্যমন্ত্রীর পছন্দের যে কয়েকটি কারণ এখনো পর্যন্ত পাচ্ছি তৃণমূল সূত্রে এই কেন্দ্রটা পছন্দ হতে পারে, কারণ প্রথমত মুখ্যমন্ত্রীর বাসভবনের কাছে, যেখানে তিনি থাকেন সেখান থেকে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের যে সীমানা শুরু হচ্ছে সেটা খুব একটা দূরে নয়। 2, তৃণমূল কংগ্রেসের একটা গুরুত্বপূর্ণ ভোট ব্যাংক হচ্ছে সংখ্যালঘু ভোট। সংখ্যালঘু ভোটের দিকে যদি আমরা তাকাই, তাহলে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডে মিলিয়ে মিশিয়ে প্রায় 35% থেকে 45% পর্যন্ত সংখ্যালঘু ভোট রয়েছে। গড়েও যদি দেখি তাহলে প্রায় 40%-এর আশেপাশে রয়েছে মাইনরিটি ভোট। এদের মধ্যে সংখ্যালঘু ভোটের আধিক্য রয়েছে 60, 61, 64 নম্বর ওয়ার্ডে। তুলনামূলকভাবে হিন্দু ভোটটা বেশি রয়েছে 68, 69 এবং 85 নম্বর ওয়ার্ডে। কিছু শিখ আর খ্রিস্টান ভোটও রয়েছে এই কেন্দ্রে। কেন্দ্রের চরিত্র, এই বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের যে চরিত্র, সেই বিধানসভা কেন্দ্রের চরিত্র অনেকটাই ভবানীপুরের সঙ্গে মিলে যায়। তার পাশাপাশি কি এই মুহূর্তে এই বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের যিনি বিধায়ক বাবুল সুপ্রিয়, তার নাম তৃণমূল কংগ্রেস রাজ্যসভার প্রার্থী হিসেবে তাকে মনোনয়ন দিয়েছে। ফলে তৃণমূল নেত্রী ভবানীপুর কেন্দ্রে দাঁড়াবেন না বলে অন্য কারোর জেতা আসন কেড়ে নিচ্ছেন, ব্যাপারটা সেরকম থাকছে না। তিনি যে কাউকে জোর করে সরিয়ে দিয়ে প্রার্থী হচ্ছেন ব্যাপারটা তা নয়, ফাঁকা জায়গায় তিনি দাঁড়াচ্ছেন। ফলে সেই দিক থেকে দলের কেউ বা দলের বাইরে থেকেও তৃণমূল নেত্রীর দিকে এই আঙুল তুলতে পারবে না যে এতটাই খারাপ অবস্থা যে তৃণমূল নেত্রী বালিগঞ্জ আসনে অন্য কোনো জেতা প্রার্থীকে সরিয়ে সেখান থেকে দাঁড়াচ্ছেন। এই হলো গিয়ে 4টি কারণ মোটের উপর যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বেছে নিতে পারেন বালিগঞ্জ কেন্দ্রকে। আর অন্যদিকে ভবানীপুর কেন্দ্র, সেই কেন্দ্রে তাহলে যদি মুখ্যমন্ত্রী সরে যান, তাহলে সেক্ষেত্রে কে হতে পারেন প্রার্থী? এমন একজন প্রার্থী হবেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যিনি সকলকে নিয়ে চলার বিষয়ে যার একটা অভিজ্ঞতা রয়েছে, যার হিস্ট্রি রয়েছে,
ঐতিহাসিকভাবে তিনি সকলকে নিয়ে চলেছেন এবং ঐতিহাসিকভাবে যিনি দলীয় আনুগত্যের বিষয় তার বিরুদ্ধে কোনো প্রশ্ন নেই, যার স্বচ্ছ ভাবমূর্তি থাকতে হবে। এই তিনটে ক্যাটেগরি যদি আমরা দেখতে চাই তাহলে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি রিপ্লেস করছেন, ফলে এই ক্রাইটেরিয়াগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে দলীয় আনুগত্যের বিষয়ে পরীক্ষিত এবং সকলকে সঙ্গে নিয়ে চলার বার্তা যিনি দিয়ে রাখছেন এবং স্বচ্ছ ভাবমূর্তি, তাহলে কিন্তু শোভনদেব চট্টোপাধ্যায় ছাড়া দক্ষিণ কলকাতায় আর কোনো নেতার নাম এই মুহূর্তে মাথায় আসছে না। কেন? এক, তার স্বচ্ছ ভাবমূর্তি। দলের প্রয়োজনে নিজের রাসবিহারী কেন্দ্র ছেড়ে কখনো ভবানীপুরে দাঁড়িয়েছেন, কখনো প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্রর যে আসন খড়দা, উত্তর চব্বিশ পরগনার খড়দা আসন, সেখান থেকেও তিনি উপনির্বাচনে জয়ী হয়েছেন। 2016 সালে তার কেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার করেননি বলে তৃণমূলের একাংশ অভিযোগ করেছিল বা অনুযোগ করেছিল, কিন্তু তিনি নিজে মুখে একটি শব্দ কখনো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বা দলনেত্রীর বিরুদ্ধে তিনি নিজে একবারও কিছু বলেননি। ফলে সেক্ষেত্রে যেমন আগে আমরা দেখেছিলাম যে ভবানীপুর কেন্দ্রটা মুখ্যমন্ত্রী দাঁড়িয়েছিলেন সুব্রত বক্সিকে সরিয়ে, এবং সুব্রত বক্সির সঙ্গে লোকসভা এবং বিধানসভার আসনটা কার্যত জাস্ট বদলে গিয়েছিল, অদল বদল হয়েছিল। সেই জায়গা থেকে সুব্রত বক্সি যেহেতু নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় আর নেই, ফলে সেই জায়গায় শোভনদেব চট্টোপাধ্যায় পরবর্তী প্রার্থী হতে পারেন বলে এখনো পর্যন্ত তৃণমূল সূত্রে খবর। যদিও এখনো বলছি, এত জল্পনার পরেও বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম ভাবে লড়াকু মেজাজের এবং চ্যালেঞ্জিং অ্যাটিটিউড নিয়ে তিনি থাকেন, তবে সেই কারণেই তিনি তার ভবানীপুর কেন্দ্র নিয়ে যে চ্যালেঞ্জ তার দিকে বিজেপি ছুঁড়ে দিয়েছে, যে 47,129 নাম বাদ গিয়েছে, ফলে এবার আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রিয় কেন্দ্র ভবানীপুর থেকে, তার বাড়ির কেন্দ্র থেকে তিনি জিততে পারবেন না। ফলে সেই ক্ষেত্রে তিনি সেই ভয়ে ভবানীপুর ছেড়ে অন্য কেন্দ্রে চলে যাবেন এমনটা এখনো পর্যন্ত দাঁড়িয়ে অন্তত মনে হচ্ছে না। যদি হয়, রাজনীতিতে সবই সম্ভব, সম্ভাবনার শিল্প রাজনীতি। এই শেষ পর্যন্ত যদি হয় তাহলে সেদিকে আমাদের নজর রাখতে হবে। সেক্ষেত্রে এটাই তথ্য পরিসংখ্যান তুলে দিলাম যে ভবানীপুর যদি না দাঁড়ান মুখ্যমন্ত্রী শেষ পর্যন্ত কোনো কারণে, সেক্ষেত্রে বালিগঞ্জ তার প্রথম পছন্দের মধ্যে থাকবে বলেই এখনো পর্যন্ত তৃণমূল সূত্রে খবর। কারণ বিজেপির এই বক্তব্যটা নিয়ে কথা বলেছিলাম কয়েকজনের সঙ্গে, তারা এই কথা বলেছেন। এসআইআর এর পরে আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রীর কেন্দ্র থেকে যেমন এত সংখ্যক নাম বাদ গিয়েছে, এসআইআর এর পরে বেশ কয়েকজন মন্ত্রীর যে আসন, সেই সমস্ত আসনেও কিন্তু বেশ কিছু নাম বাদ গিয়েছে, যে কারণে চর্চায় থাকছে সেই সমস্ত আসন। সেই সমস্ত আসন নিয়েও ভিডিও দেব। আপনারা বলুন এই তথ্য, এই প্রতিবেদন আপনাদের কেমন লাগলো। মন্ত্রীদের আসনের যদি বিশদ বিশ্লেষণ বা তথ্য পরিসংখ্যান আপনারা পেতে চান, তাহলে সেটাও কমেন্ট বক্সে আপনারা লিখে জানান। আমার প্রতিবেদন আপনাদের কেমন লাগছে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন ভালো লাগলে, এবং একই সঙ্গে যদি আপনাদের কোনো মূল্যবান মতামত থাকে সেটাই কমেন্ট বক্সে জানান। আজ এ পর্যন্তই, নমস্কার।